বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি আইসিটি ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে 2023 সালের প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করব। এইচএসসি আইসিটি 2023 সাল ঢাকা বোর্ড। 1 নম্বর প্রশ্ন ছিল 5A এর পরের সংখ্যাটি কত? এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার এবং এর উত্তর হবে বি নাম্বার 5B। অর্থাৎ আমরা এ এর পরের সংখ্যাটাই জানি, 6A এর পরের সংখ্যাটি 5B। এটি আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো, অর্থাৎ 5A এর মান এবং 5B এর মান কত এইভাবে বের করতে পারবো। অর্থাৎ 5 তো 5 দেওয়াই রয়েছে, পরের সংখ্যাটি যদি এ হয় তারপরের সংখ্যা বি হবে, তারপরের সংখ্যা সি ডি, এভাবে চলতে থাকবে পরবর্তী সংখ্যাগুলো। 2 নম্বর যে প্রশ্ন রয়েছে, নেটওয়ার্কিং এর উদ্দেশ্য হলো, এখানে 1 নম্বর রয়েছে ইনফরমেশন শেয়ার, সফটওয়্যার শেয়ার, হার্ডওয়্যার শেয়ার। তিনটার মধ্যে নেটওয়ার্কিং এর কোনটা হবে? তিনটাই হবে, অর্থাৎ ঘ নাম্বার উত্তর হবে। নেটওয়ার্কিং এর উদ্দেশ্য হলো সফটওয়্যার, হার্ডওয়্যার এবং ইনফরমেশন শেয়ার। 3 নম্বর যে প্রশ্ন রয়েছে, চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। ওয়াই এর মান, এখানে যেই উদ্দীপক রয়েছে, একটি সার্কিট রয়েছে এখানে এ এবং আরেকটি সার্কিটের ইনপুট রয়েছে বি। এখান থেকে ওয়াই এর আউটপুট মানটা বের করতে হবে। ওয়াই এর আউটপুট মান হবে এ প্লাস বি বার, অর্থাৎ এ প্লাস বি বার হবে ওয়াই এর মান। আর 4 নম্বর যে প্রশ্ন রয়েছে, 4 নম্বর সেম উদ্দীপকের প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের আউটপুট y ইকুয়াল 1 পেতে a এবং b এ কি পরিমাণ বা কি ইনপুট দিতে হবে? y এর মান যদি আমরা 1 পেতে চাই তাহলে আমাদেরকে a ইকুয়াল 0 এবং b ইকুয়াল 0 এই ইনপুট দিতে হবে। 5 নম্বর যে প্রশ্ন রয়েছে, ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি কত? ব্লুটুথ, আমরা যে মোবাইল ফোনে ব্লুটুথ ব্যবহার করি, বর্তমান সময়ে যদিও দ্রুত ডাটা ট্রান্সমিশনের জন্য বিভিন্ন পদ্ধতি বের হয়েছে, তবে ব্লুটুথ ছিল সবচেয়ে বেশি জনপ্রিয় একটি মাধ্যম। এটা হচ্ছে টাচ স্ক্রিন ছাড়াও ডাটা ট্রান্সমিশন করা যেত। তো ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.45 গিগাহার্টজ, 2.45 গিগাহার্টজ। আর 6 নম্বর যে প্রশ্ন রয়েছে, টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? টেলিপ্রেজেন্সের আমরা, অর্থাৎ টেলিপ্রেজেন্স যে প্রযুক্তি ব্যবহার করি, সেটার প্রয়োগ ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটিতে। 7 নম্বর যে প্রশ্ন, উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। ক্লাসে শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করলেন। আতিক বলল তার বয়স 10100, অর্থাৎ বাইনারি সংখ্যাতে তার বয়স বলেছে। প্রশ্ন হচ্ছে, আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা কোনটি? অর্থাৎ বাইনারি এর সমান এখানে অক্টাল নাম্বার দুইটা দেওয়া রয়েছে, হেক্সাডেসিমাল নাম্বার দুইটা রয়েছে, অর্থাৎ কোনটা তার বয়সের সমকক্ষ? তো এই প্রশ্নটির জন্য আমাদেরকে অবশ্যই সেই বাইনারি সংখ্যাটিকে অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করে দেখতে হবে। উত্তর হবে খ নাম্বার 24 অক্টাল নাম্বার। আর 4 নম্বর, একই উদ্দীপকের আলোকে প্রশ্ন, 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমালে কত হবে? এভাবে আমরা করতে পারি, আগে সেই সংখ্যাটিকে আমরা দশমিকে রূপান্তর করলাম, দশমিক থেকে সেটাকে দশমিকের সাথে 10 যোগ করলাম, 10 যোগ করার পরে আমরা সেটাকে বাইনারিতে সরাসরি হেক্সাডেসিমালে রূপান্তর করলাম। তো সেইভাবে করা যায়, অথবা আমরা সেই সংখ্যাটিকে আগে দশমিকে বা 10কে দশমিকে বাইনারিতে প্রকাশ করতে পারি, সেটাকে যোগ করে সেই সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি, অথবা 10কে হেক্সাডেসিমালে রূপান্তর করে এই সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করে দুইটা যোগ করতে পারি। যে কোনো ভাবেই এই উত্তরটি বের করা যেতে পারে। তো এখানকার 10100 এইটার 10 বছর পরে হবে, উত্তর হবে এইটা খ নাম্বার 1E হেক্সাডেসিমাল। 9 নম্বর যে প্রশ্ন রয়েছে, 10টি কম্পিউটারকে মেশ টোপোলজি বা মেশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন হবে? এটির একটা সূত্র রয়েছে, এই সূত্রের মাধ্যমে করা যায়, অর্থাৎ 10টি নেটওয়ার্কে টোপোলজির আওতায় আনতে এই 45টি তারের প্রয়োজন হবে। বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হয় কোনটির ক্ষেত্রে? বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হয় ডিএনএ ম্যাপিং, জিন ফাইন্ডিং,
মেশিন লার্নিং, অর্থাৎ কোনটার ক্ষেত্রে আমরা বায়োইনফরমেটিক্স ব্যবহার করতে পারি? 1 এবং 2, অর্থাৎ ক নাম্বার উত্তর হবে। তারপরে 11 নম্বর যে প্রশ্ন, করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটি সেবা গ্রহণ করলেন যা 24 ঘন্টা খোলা থাকে, সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, খরচ কম এবং ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি। তার কম্পিউটারটি বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত। তো উদ্দীপকের নেটওয়ার্কটি কোনটি? অর্থাৎ বিভিন্ন দেশের সাথেও যুক্ত হয় এরকম কোন নেটওয়ার্ক? এটা হচ্ছে WAN1। তারপরে 12 নম্বর যে প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত সেবাটি কি? রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড সেবা, পে অ্যাজ ইউ গো সেবা। কোন সেবাটি হবে উদ্দীপকের যেই নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে? তিনটাই হবে, রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড সেবা এবং পে অ্যাজ ইউ গো সেবা, অর্থাৎ ঘ নাম্বার উত্তর হবে। 13 নম্বর প্রশ্ন, বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের পদ্ধতি হচ্ছে বায়োইনফরমেটিক্স। 14 নম্বর প্রশ্ন, HTML ইমেজ ফরম্যাট ব্যবহার করা হয়, এই ইমেজের জন্য আমরা কি কি ফরম্যাট ব্যবহার করে থাকি? অর্থাৎ ইমেজ ফরম্যাটের জন্য আমরা HTML এ GIF এবং PNG এই দুইটা ফরম্যাট ব্যবহার করে থাকি, উত্তর হবে ক নাম্বার। 15 নম্বর প্রশ্ন, একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি? একই ধরনের ডেটা অ্যারে সংরক্ষণ করে, খ নাম্বার উত্তর। 16 নম্বর প্রশ্ন, HTML এ হেডিং এলিমেন্ট কোনটি? হেডিং এলিমেন্ট হচ্ছে H1, ক নাম্বার উত্তর। আর নিচের প্রশ্ন উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দাও। এখানে একটি উদ্দীপক রয়েছে বা কোড রয়েছে, বি এর মান কত? এখানে বি এর মান বের করতে বলা হয়েছে, অর্থাৎ কোডটি দেখে আমাদেরকে বি এর মান বের করতে হবে। বি এর মান হবে 3, ক নাম্বার উত্তর। তারপরে 18 নম্বর, একই উদ্দীপক থেকে সিনট্যাক্সের কোন পরিবর্তন আউটপুট 5 হবে? সিনট্যাক্সের কোন পরিবর্তনের ফলে আউটপুট 5 হবে? বি ইকুয়াল a প্লাস 3, এই আউটপুটের ফলে এই ইনপুটের ফলে 5 হবে। 19 নম্বর প্রশ্ন, সি ভাষায় বৈধ চলক কোনটি? সি ভাষায় বৈধ চলক কোনটি? সি ভাষায় বৈধ চলক হচ্ছে এইটা, ROOL 107, এটা হচ্ছে বৈধ চলক। 20 নম্বর প্রশ্ন, ন্যানো পার্টিকেলের আকৃতি কত? ন্যানো পার্টিকেলের আকৃতি ক নাম্বার 1 থেকে 100 ন্যানোমিটার। 21 নম্বর প্রশ্ন, কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? অর্থাৎ কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় -41°C থেকে -196°C পর্যন্ত। 22 নম্বর প্রশ্ন, নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? অর্থাৎ শুরুর ট্যাগে আমরা অ্যাট্রিবিউট থাকে জানতে পারি। 23 নম্বর যে প্রশ্ন, একটি সত্যক সারণী দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের বের করতে হবে পরে সত্যক সারণী কোন গেটকে নির্দেশ করে। এইটা কোন গেটকে নির্দেশ করে? বি নাম্বার, খ নাম্বার উত্তর হবে এক্সর গেটকে নির্দেশ করে। তারপরে 24 নম্বর যে প্রশ্নটি রয়েছে, CERN কোথায় অবস্থিত? CERN কোথায় অবস্থিত? ঘ নাম্বার উত্তর হবে সুইজারল্যান্ডে অবস্থিত। CERN সুইজারল্যান্ডে অবস্থিত। 25 এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, x এর মান 5 হলে এক্সটেনশন x প্লাস ইকুয়াল 15 এর মান কত হবে? এর মান হবে ঘ নাম্বার উত্তর 20 হবে। অর্থাৎ এই ছিল ঢাকা বোর্ড 2023 সালের MCQ প্রশ্ন এবং তার সমাধান। তো এই পর্যায়ে আমি ঢাকা বোর্ড 2023 সালে বোর্ড প্রশ্নগুলো বা সিকিউ প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে 1 নম্বর প্রশ্ন রয়েছে, তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে, 3 নম্বর প্রশ্ন রয়েছে, 4 নম্বর প্রশ্ন রয়েছে এবং 5 নম্বর প্রশ্ন রয়েছে, 6 নম্বর প্রশ্ন রয়েছে, 7 নম্বর প্রশ্ন রয়েছে, 8 সর্বশেষ প্রশ্ন রয়েছে। এই পেজগুলোর যদি আপনারা PDF নিতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। যদিও সবসময় PDF সাথে থাকে না, আমি চেষ্টা করব PDFটি দ্রুত দিয়ে দেওয়ার জন্য। আর যারা ভিডিওটি দেখছেন এতক্ষণ সময় নিয়ে তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ঢাকা বোর্ড 2023 সালের সিকিউ প্রশ্নের উত্তর, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন এবং প্রশ্নগুলোর উত্তর। আমি প্রথম দিকে সৃজনশীল প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন 1 নম্বর প্রশ্ন ছিল এটা, আর ক খ গ ঘ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন ছিল এটা, 3 নম্বর প্রশ্ন ছিল এটা, এবং 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন এবং 7 ও 8 নম্বর প্রশ্ন। এই ছিল 8টি প্রশ্ন ঢাকা বোর্ড 2023 সালের। এগুলোর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে 1 নম্বরের প্রশ্ন ছিল, একটি চিত্র দেওয়া রয়েছে, নতুন জীবকোষ সৃষ্টি, হাইব্রিড শস্য, এগুলো একটা চিত্র দেওয়া রয়েছে, অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রশ্ন। 1 নম্বর যে প্রশ্নটি ছিল, ন্যানো টেকনোলজি কি? বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা বা ব্যবহার করার প্রযুক্তিকে ন্যানো টেকনোলজি বলে। খ নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমানে ড্রাইভারবিহীন গাড়িতে যাতায়াত করা যায়, ব্যাখ্যা করো। এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। আমরা বর্তমান সময়ে জিপিএস ট্র্যাকিং করে গাড়ি বিভিন্ন দেশে যাওয়ার একটা পদ্ধতি দেখেছি। যদিও আমাদের দেশের রাস্তাঘাটের কারণে বা জিপিএস এর কারণে এই ধরনের ড্রাইভারবিহীন গাড়ি পরিকল্পনা করা অবাস্তব বলা যায়। যেখানে আমাদের দেশে ড্রাইভার সহ গাড়ি যাওয়াটাই কঠিন হয়ে যায়, সেখানে ড্রাইভারবিহীন উন্নত বিশ্ব ছাড়া কল্পনা করা যায় না। আর এখানে উদ্দীপকে দৃশ্য 1-এ চিহ্নিত প্রযুক্তি ব্যবহার করো। এখানে অল্প করে দেওয়া রয়েছে যদিও প্রযুক্তির ব্যবহারটি। আর চতুর্থ প্রশ্নটি বা ঘ নম্বর প্রশ্নটি রয়েছে, চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে দৃশ্যকল্প 2-এ উল্লেখিত প্রযুক্তিটির ভূমিকা মূল্যায়ন করে। এখানে উত্তর সুন্দর করে দেখানো হয়েছে। 2 নম্বর যে প্রশ্ন রয়েছে, ডাক্তার জে.সি. দেব নিয়ন্ত্রিত তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপান গিয়েছিলেন। বিশেষ ব্যবস্থাপনায় কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ থেকে তিনি এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে দেশে এসেছেন। এখন তার কাছে রোগী এলে তিনি বিশেষ জটিল রোগের অপারেশন সফলতার সাথে এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে থাকেন। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন রয়েছে, CAD কি? রেখা বা লাইনের সাহায্যে নকশা বা ডিজাইন করার জন্য ব্যবহৃত প্রোগ্রাম হলো CAD, অর্থাৎ CAD, কম্পিউটার এইডেড ডিজাইন। খ নম্বর প্রশ্ন ছিল, আচরণিক ডেটা ব্যাখ্যা করো। মানুষের আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে আচরণিক ডেটা বা বায়োমেট্রিক্স পদ্ধতি বলা হয়। আর এভাবে বাকিগুলো দেওয়া রয়েছে। গ নম্বর প্রশ্ন রয়েছে, উদ্দীপকে উল্লেখিত ডাক্তারের প্রশিক্ষণ সম্পর্কে প্রযুক্তিটি ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন রয়েছে, উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতি ও যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করো। 3 নম্বর যে প্রশ্ন রয়েছে, 3 নম্বর প্রশ্নটি একটি উদ্দীপক রয়েছে, উদ্দীপকের আলোকে ক নম্বর প্রশ্ন, পিকোনেট কি? ব্লুটুথ পদ্ধতির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় তাই হচ্ছে পিকোনেট, অর্থাৎ ব্লুটুথ সিস্টেমে আমরা যেই নেটওয়ার্ক ব্যবহার করে থাকি তাকে পিকোনেট বলা হয়। খ নম্বর প্রশ্ন, ব্যবহারকারী ও সার্ভিস প্রদানকারী উভয় লাভবান হয়ে থাকে, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লিখিত কলেজের একাডেমিক ভবনের নেটওয়ার্ক ব্যবস্থাপনা ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন, অধ্যক্ষ মহোদয় পরিকল্পনা সবচেয়ে কম খরচে বাস্তবায়নের জন্য কোন ট্রান্সমিশন মিডিয়া উত্তম, যৌক্তিক, ব্যাখ্যা করো। আর 4 নম্বর যে প্রশ্ন রয়েছে, ডিমোডুলেশন কি? প্রাপক কম্পিউটারের সাথে সংযুক্ত মোডেম কর্তৃক অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরের প্রক্রিয়াই হলো ডিমোডুলেশন পদ্ধতি। মালিকানার ভিত্তিতে নেটওয়ার্কের ধরন ব্যাখ্যা করো। মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ক 2 ধরনের, একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক আর একটা পাবলিক নেটওয়ার্ক। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের চিত্র 1 নেটওয়ার্ক টোপোলজি ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন রয়েছে, উদ্দীপকের চিত্র 1 ও 2 এর টোপোলজি মধ্যে কোনটি বেশি সুবিধা? উত্তরের সাপেক্ষে যুক্তি প্রদান করো।
তারপরে এখানে 5 নম্বর যে প্রশ্ন রয়েছে, একটি উদ্দীপক দেওয়া রয়েছে। 4 অধ্যায়ের প্রশ্নটি, ওয়্যার ফ্রেম কি? কাগজে কলমে করা ওয়েব পেজের লেআউটকে ওয়েব ফ্রেম বলা হয়। তারপরে খ নম্বর প্রশ্ন, HTML এ কোনটি ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি, ব্যাখ্যা করো। আর গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের দৃশ্যকল্প 1 ওয়েব পেজ তৈরির জন্য কোড লিখো। এখানে কোডটি দেওয়া রয়েছে, কোডটি স্টেপ বাই স্টেপ দেখলে সবচেয়ে ভালো হয়। আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি, এতদূর পর্যন্ত যদি দেখেন বাকিটা সহজে হয়ে যাবে আশা করি। আর ঘ নম্বর যে প্রশ্ন রয়েছে, ঘ নম্বর প্রশ্নটি, দৃশ্যকল্প 2 ও দৃশ্যকল্প 3 এ প্রতিফলিত ওয়েবসাইটের কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক, তোমার সাপেক্ষে যুক্তি ব্যাখ্যা করো। আর 6 নম্বর প্রশ্ন, তৃতীয় অধ্যায়ের প্রশ্নটি রয়েছে 6 নম্বরটি, ASCII কোড কি? ASCII একটি বহুল প্রচলিত 7 বিটের কোড। ASCII এর পূর্ণ নাম আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। খ নম্বর প্রশ্ন, কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা সম্ভব, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন রয়েছে, উদ্দীপকে রনি ও জনির মোট কত টাকার বই কিনেছে ডেসিমালে প্রকাশ করো। যদি এখানে অক্টাল নাম্বার দেওয়া রয়েছে, অক্টাল নাম্বারকে ডেসিমাল নাম্বারে প্রকাশ করতে হবে। আর জনির বাইনারিতে রয়েছে, এটাকেও ডেসিমালে রূপান্তর করতে হবে এবং দুইটাকে যোগ করতে হবে। আর ঘ নম্বর যে প্রশ্ন রয়েছে, দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল, তা পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো। অর্থাৎ দুইজনের টাকা আগে বেশি মূল্যের বই কিনেছিল সেটা আমরা গ থেকেও পেতে পারি। গ হতে আমরা যেহেতু দশমিক পদ্ধতিতে রূপান্তর করেছি, সেখান থেকে আমরা সহজেই বুঝতে পারবো কার টাকাটা বেশি ছিল, জনি না রনি। তো সেখান থেকে আমরা দশমিককে যদি বাইনারিতে রূপান্তর করি এবং বাইনারিতে রূপান্তর করে সেগুলোর হচ্ছে 2 এর নিয়ম বা 2 এর পরিপূরক নিয়ম ব্যবহার করি, তাহলে সহজেই আমরা বাইনারিতে বা দশমিকে প্রকাশ করতে পারবো। 7 নম্বর প্রশ্ন, কাউন্টার কাকে বলে? কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা ফ্লিপ ফ্লপ ও লজিক গেটের সমন্বয়ে গঠিত সার্কিট এবং যা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। আর খ নম্বর প্রশ্ন, বাইনারি ও বিসিডি এক নয়, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। আর ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপকের সমীকরণটির সরলীকৃত মান শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। 8 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন যেটা রয়েছে, ভোলাটাইল মেমোরি কি? ভোলাটাইল মেমোরি কি? যেসব মেমোরির ডেটা কম্পিউটার বন্ধ হলে হারিয়ে যায় সেগুলোকে অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি বলে। আর সি নম্বর বা গ নম্বর প্রশ্ন, সি ভাষার পূর্বে তৈরিকৃত ফাংশন ব্যবহার করো। সি ভাষার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেশ কিছু বিল্ড ইন ফাংশন রয়েছে যা স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে অন্তর্ভুক্ত করা হয়। সিতে কিছু সাধারণ ব্যবহৃত বিল্ড ইন ফাংশনগুলির মধ্যে ইনপুট আউটপুট ফাংশন রয়েছে, এগুলো এখানে ফাংশন আকারে দেওয়া রয়েছে, ম্যাথ ফাংশন রয়েছে। গ নম্বর যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপকের সিরিজটি প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাও। এখানে প্রবাহ চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এবং এই প্রবাহ চিত্রটুকু দেখাইলে এই উত্তরটি শেষ হয়ে যায়। তারপরে ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে, ডু হোয়াইল লুপের দ্বারা উদ্দীপকের সিরিজটি যোগফল নির্ণয় করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো। এখানে সি ভাষায় প্রোগ্রামটি দেওয়া রয়েছে এবং খুব সহজেই রয়েছে। ইনক্লুড studio.h ইন্টিজার মেইন, তারপরে ইন্টিজার s ইকুয়াল 0, i ইকুয়াল 3, ইন্টার দ্য ভ্যালু অফ n, % d ডেসিমাল নাম্বারের জন্য এবং অ্যান্ড n। ডু লুপে দিয়েছে s ইকুয়াল s প্লাস i এবং i এর মান i প্লাস 3। হোয়াইল লুপের মাধ্যমে প্রিন্ট করতে হবে সাম অফ সিরিজ % of d/ns রিটার্ন 0। এই ছিল সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডু হোয়াইল লুপ ব্যবহার করে সিরিজটির যোগফল।
তো এইটা ঢাকা বোর্ড 2023 সালের সৃজনশীল প্রশ্ন এবং প্রশ্নের সমাধান নিয়ে ভিডিওটি করা হয়েছে। যদিও ভিডিওটি দেখার ক্ষেত্রে এই প্রশ্নগুলো দেখে পাশাপাশি একটু চোখ বুলিয়ে নিয়ে বা একটু টেনে নিয়ে দেখলে সবচাইতে ভালো হয়। আর যাদের কাছে এইভাবে একসাথে নেই তারা এই ভিডিওটি এইভাবে দেখতে পারেন। আর এই প্রশ্নগুলোর উত্তর সাধারণত এইভাবে একসাথে সব জায়গায় নেই, সব গাইডেও থাকে না, এখানে একসাথে করা হয়েছে এবং বোঝার সুবিধার জন্য একসাথে করা হয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।